আসসালামু আলাইকুম। আমি আসিফ। আছি আপনাদের সাথে জাভাস্ক্রিপ্ট বা ওয়েব ডেভেলপমেন্টের কোয়েশ্চেন সলভিং ভিডিও সিরিজের ১ম ভিডিওতে। এই ভিডিওতে আমরা দেখব জাভাস্ক্রিপ্টের উপর বহুলকৃত ২৫ টি প্রশ্ন এবং তাদের সমাধান। এবং বোঝার চেষ্টা করব এমনভাবে যাতে আমাদের ভবিষ্যতে ইন্টারভিউতে আমরা খুব সহজে এগুলো অ্যান্সার করতে পারি। আমাদের ১ম যে প্রশ্ন সেটা হচ্ছে হোয়াট আর দ্য ডেটা টাইপস ইন জাভাস্ক্রিপ্ট? আমরা জানি জাভাস্ক্রিপ্টের ২ ধরনের ডেটা টাইপস আছে। একটা হচ্ছে প্রিমিটিভ আর একটা হচ্ছে নন প্রিমিটিভ। প্রিমিটিভ ডেটা টাইপসটা হচ্ছে যে ডাটাগুলো কোন ধরনের রেফারেন্স হোল্ড করে না। কিন্তু নন প্রিমিটিভ ডেটা টাইপস হচ্ছে যে ডেটা টাইপস গুলো ডিক্লেয়ার করলে তারা কম্পিউটারের মেমোরিতে রেফারেন্স হোল্ড করে। এখন আমরা দেখব এই ২ ধরনের ডেটা টাইপসকে কম্বাইন করে যদি আমরা ডাটাগুলো ইন্ডিভিজুয়াল দেখার চেষ্টা করি সেগুলো হচ্ছে নাম্বার ডেটা টাইপস। এটা হচ্ছে যেকোনো ধরনের সংখ্যাবাচক ডেটা টাইপস। আর এটা হচ্ছে স্ট্রিং ডেটা টাইপস। এটা হচ্ছে যেকোনো ধরনের লেখালেখি অথবা ফোন নাম্বার অথবা একটা কম্বিনেশন অফ স্ট্রিংস অ্যান্ড নাম্বারস। দেন আমাদের থার্ড যে ডেটা টাইপ সেটা হচ্ছে বুলিয়ান ডেটা টাইপস। এর মধ্যে ২ টা ভ্যালু আমরা অ্যাসাইন করতে পারি either false or true। দেন হচ্ছে আনডিফাইন্ড ডাটা টাইপস। এটা একটা ডাটা টাইপস যেটা হচ্ছে আমাদের কোন একটা ভেরিয়েবলের ভ্যালুর অ্যাবসেন্স কে নির্দেশ করে। এরপর হচ্ছে আমাদের নাল ডাটা টাইপ। নাল ডাটা টাইপটা হচ্ছে আনডিফাইন্ড এর মতো কোন একটা ভেরিয়েবলের ভ্যালুর অ্যাবসেন্স নির্দেশ করে। কিন্তু আমরা সেখানে এক্সপ্লিসিটলি ডিফাইন করি যে এই ভ্যালুটা নালই হবে, অর্থাৎ এর কোনো ভ্যালু থাকবে না। এরপর হচ্ছে আমাদের সিম্বল এবং আমাদের বিগ ইন্টিজার। বিগ ইন্টিজার হচ্ছে একটা বিশাল বড় সংখ্যা বা নাম্বার যেটা আমাদের নাম্বার ডাটা টাইপসটা কভার করতে পারে না। সেটা হচ্ছে বিগ ইন্টিজার। আর এটা হচ্ছে অবজেক্ট। এটা হচ্ছে নন প্রিমিটিভ একটা ডাটা টাইপ যেটা হচ্ছে ডিক্লেয়ার করা হয় এটা কার্লি ব্র্যাকেটের মাধ্যমে। এটা হচ্ছে কনভেনশনাল মেথড। এছাড়াও বিভিন্নভাবে অবজেক্ট ডাটা টাইপসটাকে ডিক্লেয়ার করা যায়। এছাড়াও আছে হচ্ছে আমাদের অ্যারে ফাংশন। এগুলো হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল নন প্রিমিটিভ ডাটা টাইপ। এবার আমরা খুব সংক্ষেপে দেখার চেষ্টা করব আসলে সিম্বল ডাটা টাইপসটা কিভাবে কাজ করে। ধরা যাক একটা সিম্বল কির মাধ্যমে আমরা একটা ডাটাকে ডিফাইন করেছি সেটা হচ্ছে ইউনিক কি। এরপর এটাকে আমরা স্কয়ার ব্র্যাকেটের মাধ্যমে কোনো একটা অবজেক্টের মধ্যে ডিফাইন করেছি যার ভ্যালু হিসেবে আমরা অ্যাসাইন করেছি এবিসি 1 2 3। এখন আমরা যদি এই ইউনিক কিকে আমরা স্কয়ার নোটেশনের মাধ্যমে কনসোল করার চেষ্টা করি তাহলে আমরা তার ভ্যালুটা পাবো। অথবা আমরা যদি ফুল পারসনটাকেই যদি আমরা কনসোল করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে একটা থার্ড কিতে সিম্বলের ভিতরে আইডি হিসেবে একটা স্কয়ার ব্রেস আছে যেটা হচ্ছে আমাদের সিম্বল ডাটা টাইপসটা ডিক্লেয়ারকৃত ডাটাটা। এরপর আমাদের তৃতীয় যে প্রশ্ন বা দ্বিতীয় যে প্রশ্ন সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডাবল ইকুয়াল এন্ড ট্রিপল ইকুয়াল? ডাবল ইকুয়াল এন্ড ট্রিপল ইকুয়াল দুটোই হচ্ছে কম্পারেটিভ অপারেটর। জাভাস্ক্রিপ্টের যেকোনো ধরনের ভ্যালু বা যেকোনো জিনিস কম্পেয়ার করার জন্য আমরা এটা ব্যবহার করি। তবে ডাবল ইকুয়াল এবং ট্রিপল ইকুয়াল এর মধ্যে পার্থক্য হচ্ছে ডাবল ইকুয়াল এর মধ্যে একটু ফিচারসটা বেশি। সেটা হচ্ছে সে বাই ডিফল্ট যখন কোনো একটা ভেরিয়েবলকে আমরা ডাবল ইকুয়াল দিয়ে চেক করি তখন সে দুটোকে ফোর্স করে একটা নির্দিষ্ট ডাটা টাইপস এর মধ্যে নিয়ে আসে। এরপর তাদের ভ্যালু চেক করে। অর্থাৎ সে টাইপ পোরশন করে। মানে টাইপকে কনভার্ট করে একটা কমন টাইপের মধ্যে নিয়ে আসে। যদি উদাহরণটা দেখি এখানে আমরা 5 একটা নাম্বার ডাটা টাইপসের সাথে একটা 5 স্ট্রিং ডাটা টাইপসের ডাবল ইকুয়াল দ্বারা কম্পেয়ার করার চেষ্টা করছি। যার ফলে এখানে যে স্ট্রিং 5 আছে সেটাকে টাইপ পোর্শন এর মাধ্যমে নাম্বার 5 এ কনভার্ট করা হয়েছে এবং যার ফলে এদের ভ্যালু সমান হয়ে যায়। রেজাল্টে ট্রু আসছে। কিন্তু আমাদের ট্রিপল ইকুয়াল স্ট্রিক্টলি আ কোন ভ্যালু ডাটা টাইপস এবং তাদের ভ্যালু চেক করে। সে কোন ধরনের টাইপ পোর্শন করে না। যার ফলে তার কাছে যদি ভ্যালু সেম থাকার পরেও যদি ডাটা টাইপস আলাদা হয় তাহলে সে ফলস রিটার্ন করে। নিচে আমরা আরেকটা উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি। 0 এর সাথে ডাবল ইকুয়াল এর সাথে ফলস এ কম্পেয়ার করে আমরা ট্রু পাই। আবার 0 এর সাথে যদি আমরা ফলস এ ট্রিপল ইকুয়াল কম্পেয়ার করি তাহলে ফলস পাই। কারণ ফলস হচ্ছে একটা বুলিয়ান টাইপের ডাটা এবং 0 হচ্ছে একটা নাম্বার টাইপের ডাটা। ট্রিপল ইকুয়াল এর কারণে এখানে তাদের ডাটা টাইপস এর মিল হচ্ছে না যার ফলে সে রিটার্ন করছে ফলস। এরপর আমাদের নেক্সট যে প্রশ্ন সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নাল এন্ড আনডিফাইন্ড? আমরা প্রথম কোশ্চেনের মধ্যে বলেছি নাল এবং আনডিফাইন্ড দুটো আলাদা ডাটা টাইপস। তবে নাল এবং আনডিফাইন্ড দুটার মধ্যে একটা কমন জিনিস হচ্ছে দুটাই কোনো একটা ভেরিয়েবলের ভ্যালুর অ্যাবসেন্স কে নির্দেশ করে। এদের মধ্যে মেইন যে পার্থক্য সেটা হচ্ছে যখন আমরা কোনো একটা ভেরিয়েবলের ডাটা টাইপ হিসেবে নালকে চাই তখন তাকে এক্সপ্লিসিটলি বলে দিতে হয় যে এই নাল নামে ভেরিয়েবলের ভ্যালুটা নাল হবে, অর্থাৎ তার কোনো ভ্যালু থাকবে না। অন্যদিকে যদি কোনো একটা ভেরিয়েবলকে আমরা শুধু ডিক্লেয়ার করি এবং তার মধ্যে ভেরিয়েবলের ভ্যালু অ্যাসাইনমেন্ট যদি আমরা না করি তাহলে সে বাই ডিফল্ট সেটা আনডিফাইন্ড নেয়। এবং আরেকটা জিনিস হচ্ছে যদি আমরা কোনো একটা নাল ভেরিয়েবলকে টাইপ অফ অপারেটর দ্বারা কনসোল করার চেষ্টা করি তাহলে সে রিটার্ন করে অবজেক্ট, কিন্তু আনডিফাইন্ড এর ক্ষেত্রে সে আনডিফাইন্ডে রিটার্ন করে। Explain the concept of hoisting.
এবার হচ্ছে আমাদের ৪ নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে যে আমাদের এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ হোস্টিং জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টে হোস্টিং এর কনসেপ্টটা ডিফাইন করতে হবে। তো আমরা জানি জাভাস্ক্রিপ্টে আমরা যখন একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করি, তার কয়েকটি স্টেপ থাকে। প্রথমে হচ্ছে ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করা, লাইক var x এই জিনিসটাটুকু হচ্ছে আমরা একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলাম। এরপর হচ্ছে তার ভেতরে একটা ভেরিয়েবলের ভ্যালু অ্যাসাইন করা, x ইকুয়ালস টু 5। এই অংশটুকু হচ্ছে ভ্যালু অ্যাসাইনমেন্ট। এখন এই ২ টা লাইনকে আমরা কম্বাইন করে লিখতে পারি কি var x ইকুয়ালস টু 5। এটা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। এখন জাভাস্ক্রিপ্টে হোস্টিং বুঝতে হলে আমাদেরকে বুঝতে হবে যে জাভাস্ক্রিপ্টে একটা ডিফল্ট ফিচার আছে, সেটা হচ্ছে সে একটা যেকোনো একটা ব্লকের ভেতরে যদি কোনো একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করা হয়, তাহলে সে তার ডিক্লারেশন টুকু, জাস্ট এই অংশটুকুকে সে একদম ব্লকের উপরে উঠিয়ে নিয়ে নেয়। সেটা যেখানেই ডিক্লেয়ার করা হোক, সেটা ২ নম্বরে হোক অথবা ৪ নম্বর অথবা ৫ নম্বর, যেখানেই হোক, যেকোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করা হোক, তার ডিক্লারেশন টুকুকে সে হোস্ট করে একদম ব্লকের উপরে উঠিয়ে নেয়। এই যে ঘটনাটা জাভাস্ক্রিপ্টের যে এই ফিচার্সটাকে বলা হয় হোস্টিং। হোস্টিং এর ফলে কি হয়? এই হোস্টিং এর ফলে হয় যে আমরা কোনো একটা ভেরিয়েবলকে তার ডিক্লেয়ার করার পূর্বে আমরা তাকে অ্যাক্সেস করার চেষ্টা করতে পারি। যেরকম এখানে আমরা ২ নাম্বার লাইনে x নামে একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করেছি, যার ভ্যালু হিসেবে আমরা অ্যাসাইন করেছি 5 কে। কিন্তু ১ নাম্বার লাইনে আমরা সেই ভেরিয়েবল অ্যাক্সেস করার চেষ্টা করছি। এখানে কোনো এরর দিচ্ছে না। আমাদেরকে আউটপুট হিসেবে আনডিফাইন্ড দিচ্ছে। এর কারণ হচ্ছে এই হোস্টিং। তো আমরা খুব সহজে হোস্টিংটা বুঝতে পারলাম। তো হোস্টিং এর যে ফিচার্সটা, এই ফিচার্সটা আবার ফাংশনের ক্ষেত্রে একরকম। আবার যদি কোনো একটা ভেরিয়েবলকে আমরা var দিয়ে ডিক্লেয়ার করি সেক্ষেত্রে একরকম। লেট এবং const দ্বারা ডিক্লেয়ার করলে তার ক্ষেত্রে আবার আরেক রকম। এই ভিডিওতে বা এই স্লাইডের মধ্যে আমরা বোঝার চেষ্টা করব আসলে var দ্বারা কোনো একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলে সেটা কেন এভাবে কাজ করে। এর কারণ হচ্ছে var দ্বারা যখন কোনো একটা ভেরিয়েবলকে আমরা ডিক্লেয়ার করি, সেটা হচ্ছে হোস্ট করে যখন উপরে আসে, সে বাই ডিফল্ট তার মধ্যে একটা ভেরিয়েবলের ভ্যালু হিসেবে আনডিফাইন্ড সেট করে। যার ফলে কোনো ধরনের এরর দেয় না। কিন্তু লেট এবং কস্ট এর ক্ষেত্রে এটা হয় না। সেটা আমরা সামনের স্লাইডে গেলে সহজেই বুঝতে পারব। এবার আমরা এই স্লাইডের মধ্যে দেখব হচ্ছে একটা ফাংশনের ক্ষেত্রে হোস্টিং কিভাবে কাজ করে। ফাংশনের ক্ষেত্রে যখন কোনো একটা ফাংশনকে আমরা ডিক্লেয়ার করি, ফাংশন কি এর মাধ্যমে, তাহলে সেই ফাংশনকে আমরা ডিক্লেয়ার করার পূর্বে যেকোনো ব্লকের ভিতরে যেকোনো জায়গা থেকে আমরা তাকে অ্যাক্সেস করার চেষ্টা করতে পারি। যেরকম এখানে একটা সে হ্যালো নামের ফাংশনকে আমরা ডিক্লেয়ার করেছি। এই ডিক্লারেশনটা হোস্টিং হয়ে ব্লকের উপর উঠে গেছে। যার ফলে আমরা এই ডিক্লারেশনের পূর্বেই সে হ্যালোকে যদি আমরা কল করি বা ইনভোক করি, তাহলে আমরা আউটপুটটা দেখতে পাচ্ছি। কিন্তু ফাংশনাল এক্সপ্রেশনের ক্ষেত্রে জিনিসটা কাজ করে না বা সেখানে একটা টাইপের এরর পাই। এর কারণ হচ্ছে আমরা আগেই বলেছি যে যখনই কোনো একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করা হয়, হোস্টিং এর ক্ষেত্রে শুধু তার ডিক্লারেশন টুকুই আমরা উপরে পাই। তার ভ্যালুকে আমরা কিন্তু পাই না। তো যখন আমরা ফাংশনে কোনো একটা এক্সপ্রেশন করি, সেক্ষেত্রে আমরা কি করি? সেক্ষেত্রে আমরা হচ্ছে একটা ফাংশনকে কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু হিসাবে আমরা অ্যাসাইন করি। সেক্ষেত্রে এই ভেরিয়েবলের যে ডিক্লারেশন টুকু, অর্থাৎ var say hi, এইটুকু হোস্ট হয়ে উপরে আসে। কিন্তু এর ভ্যালুটা আসে না। যার ফলে say hi কে যখন আমরা এখানে ইনভোক করেছি ডিক্লারেশন এর আগে, সেখানে সে টাইপ এরর দিচ্ছে। কারণ এটা কোনো ফাংশন না। এটা হচ্ছে একটা ভেরিয়েবলের ডিক্লারেশন। যখন এটাকে আমরা একটা ভ্যালু অ্যাসাইন করছি, তারপরে এসে সে হচ্ছে একটা ফাংশনের মতো একটা আচার ব্যবহার করতে হবে। তার আগে সে করতে পারবে না। যার ফলে এই ফাংশনের যে এক্সপ্রেশন, এটা হোস্টিং এর ক্ষেত্রে টাইপ এরর দেয়। এবার এই স্লাইডটার মধ্যে আমরা ফাংশন এক্সপ্রেশনটা বোঝানোর চেষ্টা করছি। ফাংশন এক্সপ্রেশনের কারণে কেন এই ধরনের এরর আসে। এর কারণ হচ্ছে যখনই আমরা একটা ফাংশনের আ আ আমরা হচ্ছে যখন ফাংশনের মধ্যে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে কোনো একটা ফাংশনকে ডিফাইন করি, তখন শুধুমাত্র তার যে এক্সপ্রেশনটা সেটা হোস্ট এর উপরে আসে। কিন্তু কোনো ভ্যালু হিসেবে কিছু আসে না। যার ফলে এটাকে যদি আমরা ইনভোক করি, তখন সে বলে এটা তো কোনো ফাংশনই না। কেন আপনি এটাকে ইনভোক করার চেষ্টা করছেন? যার ফলে আমরা এই ধরনের এরর পাই। আশা করি এই স্লাইডটা যদি একটু বিস্তারিত ভালোভাবে খেয়াল করেন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। এরপরে আমাদের হোস্টিং এর অন্যতম একটা গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে
عليكم يا حبيب. হ্যাঁ, হ্যাঁ, আসমু একটু ভিডিও রেকর্ড করতেছি আসমু। রুটি বানাই ফেলেছি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। এই স্লাইডে আমরা বোঝার চেষ্টা করব হচ্ছে লেট এবং কস্ট এর ক্ষেত্রে হোস্টিংটা কিভাবে কাজ করে। আমরা ১ম যে স্লাইড সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে ভাবের ক্ষেত্রে যখন আমরা কোনো একটা হোস্টিং করার চেষ্টা করি তখন কিন্তু ডিফল্ট ভ্যালু হিসেবে আনডিফাইন্ড কে সেট করা থাকে। যার ফলে সে কোনো ধরনের এরর দেয় না। লেট এবং কস্ট এর ক্ষেত্রে কি হয়? এটা হোস্টিং হয়ে তার ডিক্লারেশনকে উপরে নিয়ে আসে। কিন্তু ভ্যালু হিসেবে কোনো কিছুই থাকে না। যার ফলে এটা একটা টেম্পোরাল ডের জন্য চলে যায়। এটাকে আমরা টিডিজেড বলে থাকি। এই টেম্পোরাল ডের জন্য যাওয়ার ফলে যখন এই টেম্পোরাল ডের জন্য কোনো একটা ভেরিয়েবলকে আমরা অ্যাক্সেস করার চেষ্টা করি তখন সে রেফারেন্স এরর দেয়। এটা শুধুমাত্র লেট এবং কস্ট এর ক্ষেত্রেই হয়। ভারের ক্ষেত্রে হয় না। কারণ ভারের ক্ষেত্রে সে ডিফল্ট ভাবেই আনডিফাইন্ড কে সেট করে নেয়। ভ্যালু হিসেবে অ্যাসাইন করে নেয়। তো এটা হচ্ছে লেট এবং কস্ট এর ক্ষেত্রে হোস্টিংটা কিভাবে কাজ করে। এরপর আমাদের পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাবো হচ্ছে আমাদের 5th কোয়েশ্চেন। এটা হচ্ছে হোয়াট ইস দ্য ডিফারেন্স বিটুইন লেট, কনস্ট এন্ড var? লেট, কনস্ট এবং var এর মধ্যে পার্থক্য কি? ভার। ভারটা হচ্ছে একটা মানে আগে আমরা যখন ইএস 6 এর পূর্বে যখন আমরা কোড করতাম তখন আমরা কোন একটা ভেরিয়েবলকে ডিফাইন করার জন্য শুধুমাত্র var কিওয়ার্ড দ্বারা ইউজ করতাম। কিন্তু এটা একটা প্রবলেম ছিল। এটা হচ্ছে একটা গ্লোবাল স্কোপ ভেরিয়েবল। অর্থাৎ এই ভেরিয়েবলটাকে যদি আমরা কোন একটা এই কি দ্বারা যদি কোন একটা ভেরিয়েবল ডিফাইন করি সেটা যেকোনো স্কোপে গিয়ে এর ভ্যালু চেঞ্জ করা যায়। যেটা খুবই একটা প্রবলেমেটিক। কিন্তু লেট এবং কনস্ট এর ক্ষেত্রে সেটা যায় না। কারণ আমরা জানি লেট এবং কনস্ট হচ্ছে একটা ব্লকড স্কোপ ভেরিয়েবল। অর্থাৎ ভেরিয়েবল কি? অর্থাৎ এটা দিয়ে যদি কোন একটা ভেরিয়েবল ডিফাইন করি সেটা একটা নির্দিষ্ট ব্লকের ভিতরেই থাকে। গ্লোবালি ডিফাইন করলে গ্লোবালি থাকবে। আর যদি কোন একটা ব্লকে করি সেটা ব্লকের বাইরে তার কোনো অ্যাক্সেস থাকবে না। আবার এক্ষেত্রে এই দুটাকে এগুলোর ক্ষেত্রে হোস্টিং কিন্তু ঠিকই কাজ করে। তবে ভাইয়ের ক্ষেত্রে হোস্টিং করলে তখন ভেরিয়েবলের ভ্যালু হিসেবে আনডিফাইন্ড সেট হয় ডিফল্ট ভাবে। কিন্তু লেফট এবং কনস্ট এর ক্ষেত্রে সেটা সেট হয় না, বরং টেম্পোরাল এর জন্য চলে যায়। আবার কনস্ট এর ক্ষেত্রে যেটা হয় যে আমাদের ভেরিয়েবলের ভ্যালুটাকে এবং ভেরিয়েবল ডিক্লারেশন এবং ভেরিয়েবলের যে ভ্যালু অ্যাসাইনমেন্ট সেটাকে একই লাইনে করতে হয়। এবং কনস্ট দ্বারা যদি কোনো একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করি পরবর্তীতে সেটা আর আপডেট করার সুযোগ থাকে না। কিন্তু লেট দ্বারা ডিক্লেয়ার করলে সেটাকে আমরা পরবর্তীতে আপডেট করতে পারি। এই জিনিসটা আমরা একটা নিয়ে পরবর্তী স্লাইডের যে স্ক্রিনে সেটা আমরা বুঝতে পারবো। সেখানে আমরা ৩ টা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। একটা হচ্ছে এক্স, একটা ভার দ্বারা, একটা লেট দ্বারা এবং কনস্ট দ্বারা। এখন যদি বলি কনস্টের ক্ষেত্রে কনস্ট দ্বারা যদি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি সেটাকে আমরা আর আপডেট করতে পারছি না পরবর্তী যে কোনো ব্লকে আপডেট করলে সে বলবে যে এটা তো কনস্ট দ্বারা ডিক্লেয়ার হয়ে গেছে, আপডেট করা সম্ভব না কোনো জায়গায় না। আবার লেট দ্বারা যদি কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি সেটাকে চাইলে আমরা আপডেট করতে পারি। যেমন দেখা যাক হচ্ছে আমাদের প্রথমে ওয়াই ভ্যালু হিসাবে আমরা 2 ডিফাইন করেছি এই ফাংশন ব্লকে। এই ফাংশন ব্লকের শেষে এসে আবার ওয়াই ভ্যালু হিসেবে আমরা 8 কে ডিফাইন করেছি। এটা কোনো এরর দিচ্ছে না। আবার ভারের ক্ষেত্রে কি? ভারের ক্ষেত্রে এই আপডেটটা করা যায়। কিন্তু ভারের ক্ষেত্রে কি হয়? ভারের ক্ষেত্রে যেকোনো ব্লকে গিয়ে আমরা ভেরিয়েবলের ভ্যালুটাকে একদম পুরোটা চেঞ্জ করে দিতে পারি। অর্থাৎ এখানে যদি আমরা ভারের ক্ষেত্রে ভেরিয়েবলের ভ্যালু এক্স হিসেবে 1 সেট করেছি এবং সেম নামে একটা ভেরিয়েবলকে এই কন্ডিশনাল ব্লকের ভিতরে ডিফাইন করে আমরা সেখানে 4 সেট করেছি। এটা কন্ডিশনাল গ্লোবাল স্কোপ ভেরিয়েবল হওয়ার কারণে এই পূর্বের যে এক্স এর ভ্যালু এটা একদম মুছে গেছে, ইরেজ হয়ে ফাইনালি 4 বসে গেছে। যার ফলে পরবর্তীতে যখন আমরা এটাকে কনসোল করার চেষ্টা করতেছি এই কন্ডিশনাল ব্লকের বাইরে সেখানেও আমরা হচ্ছে 4 পাচ্ছি। কারণ এটা ইরেজ করে ফেলছে। কিন্তু লেটের ক্ষেত্রে দেখা যায় যে এটা যখন ফাংশন ব্লকের ভিতরে 2 আছে আ আ কিন্তু কন্ডিশন ব্লকের ভিতরে 5 আছে। কন্ডিশন ব্লকের বাইরে আসলে আবার ওয়াইড ভ্যালুটা আগের মতো 2 হয়ে যায়। আর ভিতরে যেটা অ্যাসাইন করছি 5 মানে এটা একটা স্কোপ মেইনটেইন করতেছে। কিন্তু ভারের ক্ষেত্রে সেটা করছে না। তো এটা হচ্ছে লেট, কনস্ট এবং ভারের মধ্যে পার্থক্য। এরপর আমাদের কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ ভেরিয়েবল স্কোপ ইন জাভাস্ক্রিপ্ট? ভেরিয়েবল স্কোপটা কি জাভাস্ক্রিপ্ট? আমরা অলরেডি ডিফাইন করেছি বা আমরা আলোচনা করছি যে দুই ধরনের বা কয়েক ধরনের স্কোপ থাকে। একটা হচ্ছে গ্লোবাল স্কোপ। এটা হচ্ছে যেকোনো ধরনের ফাংশনাল ব্লক অথবা কন্ডিশনাল ব্লক অথবা যেকোনো ধরনের ব্লকের বাহিরে যে স্কোপটা বা এরিয়াটা এটা হচ্ছে গ্লোবাল স্কোপ। আবার লোকাল স্কোপটা কি? যেকোনো ধরনের একটা ব্লকের ভিতরে হতে পারে সেটা ফাংশনাল ব্লকের ভিতরে অথবা কন্ডিশনাল ব্লকের ভিতরে অথবা একটা কাস্টম ব্লক অথবা শুধুমাত্র দুটো কার্লি ব্রেসের মধ্যে যে ব্লকটা তৈরি করছে সেটার ভিতরে। এই যে এরিয়াটাকে বলা হয় লোকাল স্কোপ। লোকাল স্কোপের ক্ষেত্রে কি হয়? লোকাল স্কোপের ভিতরে আরেকটা জিনিস হচ্ছে লেক্সিক্যাল স্কোপিং। লেক্সিক্যাল স্কোপিং জিনিসটা কি? সেটা হচ্ছে যেকোনো ভেরিয়েবলকে যখন আমরা ডিফাইন করি কোন একটা নির্দিষ্ট ব্লকে এবং তার ভিতরে যদি আমরা আরেকটা নেস্টেড ব্লক ক্রিয়েট করি তাহলে সেই নেস্টেড ব্লকের ভিতরে তার আউটার যে ভেরিয়েবল তার অ্যাক্সেস থাকে। অর্থাৎ যদি আমরা বলে থাকি যে একটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করেছি যে গ্লোবাল ভেরিয়েবল একদম গ্লোবাল স্কোপের ভিতরে যেকোনো ধরনের ব্লকের বাইরে তাহলে লেক্সিক্যাল স্কোপিং এর কারণে এই গ্লোবাল ভেরিয়েবলকে আমরা এই ফাংশনাল ব্লকের ভিতরে অ্যাক্সেস করতে পারবো। অন্যদিকে লোকাল ভেরিয়েবল যেটা আমরা হচ্ছে এই ফাংশনাল ব্লকের ভিতরে অ্যাক্সেস করেছি এটাকে যদি আমরা এই ফাংশনাল ব্লকের বাইরে গিয়ে অ্যাক্সেস করার চেষ্টা করি তাহলে সে রেফারেন্স এরর দিবে। কারণ এটা হচ্ছে একটা লোকাল স্কোপ ভেরিয়েবল। এটা একটা নির্দিষ্ট ব্লকের ভিতরে একটা নির্দিষ্ট একটা ব্লকের ভিতরে আছে এর বাইরে কোনো তার এক্সিস্টেন্স নাই।
যদি 6 নম্বর কোশ্চেন থেকে আমরা স্কোপিংটা বুঝে থাকি তাহলে 7 নম্বর কোশ্চেনটা আমাদের জন্য একদম পানি। এই কোশ্চেনটা কি এক্সপ্লেইন দ্য ডিফারেন্স বিটুইন গ্লোবাল এন্ড লোকাল ভেরিয়েবলস। খুব সহজে যদি বলি কোন একটা ভেরিয়েবলকে যদি কোন একটা গ্লোবাল স্কোপে ডিফাইন করা হয় সেটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। আবার যদি কোন একটা ভেরিয়েবলকে কোন একটা নির্দিষ্ট ব্লকের ভিতরে ডিফাইন করা হয় সেটা হচ্ছে লোকাল ভেরিয়েবল। একদম সিম্পল। এছাড়া আর কোনো এর চাইতে সহজ আর কোনো অ্যান্সার নেই। এরপরে আমাদের নেক্সট যে কোশ্চেন সেটা হচ্ছে হোয়াট ইজ টেম্পোরাল রিজন। যদিও আমরা টেম্পোরাল রিজনটা পূর্বে আলোচনা করেছি তো এটার মধ্যে আমরা একটু বিশদ আলোচনা করি। সেটা হচ্ছে টেম্পোরাল রিজন জিনিসটা হচ্ছে হ্যাঁ, টেম্পোরাল রিজনটা হচ্ছে এমন একটা সময় বা অবস্থা যে অবস্থাতে কোনো একটা ভেরিয়েবলের ডিক্লারেশন হয়ে গেছে কিন্তু তার মধ্যে কোনো ভ্যালুয়েশন হয়। যে জিনিসটা আমরা হোস্টিং এর মধ্যে বলেছিলাম। তবে var দ্বারা ডিক্লেয়ার করার ফলে কোনো একটা ভেরিয়েবল আমরা জানি যে অটোমেটিক বাই ডিফল্ট তার মধ্যে আনডিফাইন্ড ভ্যালুটা অ্যাসাইন হয়ে যায়। যার ফলে var দ্বারা ডিক্লেয়ার করা কোনো ভেরিয়েবল টেম্পোরাল এর জন্য যেতে পারে না। কিন্তু লেট এবং কনস্টের ক্ষেত্রে আমরা দেখেছি যে তা রেফারেন্স এরর দিচ্ছে। কারণ হচ্ছে যখন আমরা কোনো একটা ভেরিয়েবলকে ডিফাইন করতেছি বা ডিক্লেয়ার করতেছি কিন্তু কোনো ভেরিয়েবলের ভ্যালু অ্যাসাইন করতেছি না তখন সেটা হোস্টিং হয়ে টেম্পোরাল এর জন্য থাকছে। টেম্পোরাল রিজনটা থাকার কারণে সে রেফারেন্স এরর দিচ্ছে। তো এটা যদি একটু সামাপ করি সেটা হচ্ছে যখনই কোনো একটা ভেরিয়েবলকে যে কোনো জায়গায় আমরা ডিক্লেয়ার করি সাথে সাথেই যতক্ষণ পর্যন্ত না তার মধ্যে আমরা কোনো একটা ভ্যালু অ্যাসাইন করতেছি ততক্ষণ পর্যন্ত সে টেম্পোরাল ডেড জোনে থাকে। যে কোনো ভেরিয়েবল যে কোনো কি দ্বারা ডিফাইন করা হোক। তবে ভারের ক্ষেত্রে হয় কি সে ডিফল্ট ভ্যালু হিসেবে একটা আনডিফাইন্ড ভ্যালুকে সেট করে অ্যাসাইন করে যার ফলে সে টেম্পোরাল ডেড জোন থেকে স্লিপ করে বেরিয়ে আসে। কিন্তু লেট এবং কনস্টের ক্ষেত্রে তারা বের হতে পারে না, তারা টেম্পোরাল ডেড জোনে থাকে। কিন্তু যখনই আমরা তার মধ্যে একটা ভ্যালু অ্যাসাইন করে ফেলি তখন সে আর টেম্পোরাল ডেড জোনে থাকে না, তখন সে তার মানে যে স্কোপে আসার কথা সেখানে চলে আসে। এটা হচ্ছে টেম্পোরাল ডেড জোনের একটা সহজ এবং সুন্দর বিশ্লেষণ। এরপর আমাদের নতুন ৯ নম্বর প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ ভেরিয়েবল শ্যাডোইং। ভেরিয়েবল শ্যাডোইংটা যদি আমরা বোঝানোর চেষ্টা করি সেটা হচ্ছে আমরা জানি যে আমরা একটা নির্দিষ্ট নামের ভেরিয়েবলকে যে কোনো স্কোপে আমরা বারবার আমরা ভিন্ন ভিন্ন একটা স্কোপের ভিতরে বারবার আমরা ডিফাইন ডিক্লেয়ার করতে পারি বা অ্যাসাইন করতে পারি যদি সেটা লেট দিয়ে হয়। কনস্টের ক্ষেত্রে তো হয় না। যেমন ধরি আমরা একটা লেট দিয়ে গ্লোবাল স্কোপের ভিতরে একটা ভেরিয়েবল ডিফাইন করেছি, তার ভ্যালু হিসেবে আমরা 10 অ্যাসাইন করছি এক্স নামে একটা ভেরিয়েবলকে। এখন আমরা একটা ফাংশনাল ব্লকের ভিতরে আবার এক্স নামের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি যার মধ্যে আমরা ভ্যালু হিসেবে 20 অ্যাসাইন করেছি। এখন কোশ্চেন যদি করা হয় এই এক্সটাকে যদি কনসোল করা হয় তাহলে তার ভ্যালু কোনটা শো করবে, 20 না 10? কারণ এই আমরা জানি যে লেক্সিক্যাল স্কোপিং এর কারণে এই এক্স এই স্কোপের ভিতরে এই এক্স এরও অ্যাক্সেস আছে আবার এই এক্স এর অ্যাক্সেস আছে। তাহলে ভ্যালু কোনটা শো করবে? ভ্যালু শো করবে হচ্ছে লেটেস্ট যে ভ্যালু সেটা। কারণ কি? এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা ডিফল্ট নেচার যে যখনই কোনো একটা ভেরিয়েবলের সেম নামে বারবার রিপিট হয় ভিন্ন ভিন্ন স্কোপের ভিতরে তখন লাস্ট ভ্যালু তার পূর্বের সকল ভ্যালুকে ছায়া দিয়ে ঢেকে ফেলে, মানে শ্যাডোইং করে ঢেকে ফেলে। অর্থাৎ এই 20টা তার 10কে ঢেকে ফেলছে। আবার পরবর্তীতে আবার একটা কন্ডিশনাল ব্লকের ভিতরে আবার এক্স নামে একটা ভেরিয়েবল নিয়ে তার ভ্যালু হিসেবে 30 যখন আমরা অ্যাসাইন করছি তখন এই 30টা এই 20 কেও ঢেকে ফেলতেছে আবার 10 কেও ঢেকে ফেলতেছে। যার ফলে এখানে কনসোল লক করলে 30 আসতেছে। আবার যখন এই ব্লক থেকে বের হয়ে আসবে তখন কিন্তু আবার তার ইমিডিয়েট যে সিনিয়র ব্লক আছে তার ভ্যালুকে সে ধরবে। তারপর যখন বের হয়ে আসবে তখন আবার সে যে রেগুলার যে ব্লকটা মানে তার যে ভ্যালু সেটা সে ধরবে। এটা হচ্ছে ভেরিয়েবল শেডিং, মানে সেম নামের কোন একটা ভেরিয়েবলকে বিভিন্ন ব্লকের ভিতরে নেস্টেড ব্লকের ভিতরে যখন আমরা বিভিন্ন ভ্যালু দিয়ে অ্যাসাইন করি তখন তার যে একদম একদম যে লাস্ট যে চাইল্ড যে ভেরিয়েবলের ভ্যালু সেটাই তার পূর্ববর্তী সবগুলোকে শ্যাডো দিয়ে ঢেকে ফেলে বা শেডিং করে ফেলে। এরপর আমাদের 10 নম্বর যে ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ক্লোজার কি। জাভাস্ক্রিপ্টের ক্লোজার হচ্ছে একটা ফাংশন, সিম্পল একটা ফাংশন যে ফাংশনটার কাছে তার আউটার ব্লকের ভেরিয়েবলের লাস্ট ভ্যালুর অ্যাক্সেস থাকে। জিনিসটা কি? জিনিসটাকে বোঝার জন্য যদি আমরা এই ফাংশনটার দিকে তাকাই, ক্রিয়েট রিটার্ন। ক্রিয়েট রিটার্ন হচ্ছে এমন একটা ফাংশন যে আরেকটা ফাংশনকে রিটার্ন করছে। এবং আমরা জানি লেক্সিক্যাল স্কোপিং এর কারণে এই ফাংশনের ভেতরে এই ক্রিয়েট রিটার্ন ফাংশনের ভিতরে যে ভেরিয়েবলটা আমরা ডিক্লেয়ার করছি কাউন্ট, এ কিন্তু অ্যাক্সেস তার রিটার্ন করার যে ফাংশন আছে তার ভিতরে কিন্তু আছে। অর্থাৎ এখানে কাউন্ট 0, তাহলে এখানে কাউন্টের একটা ভ্যালু এখানে সে হোল্ড করতে পারবে। এটা লেক্সিক্যাল স্কোপিং এর কারণে। এখন যখন আমরা এই ক্রিয়েট গিটার ফাংশন দিয়ে যখন কোনো একটা আমরা
ফাংশন ক্রিয়েট করতেছি, যেমন এখানে আমরা ক্যাজুয়াল গ্রিটার নামে একটা ফাংশন ক্রিয়েট করতেছি, তখন সে আমাদেরকে এই রিটার্ন করা ফাংশনকে রিটার্ন করতেছে, মানে এর ভ্যালু হিসেবে দিতেছে। তার মানে এটা একটা ফাংশন। কারণ এই ফাংশনকে যখনই আমরা কল করব, তখনই তার কাছে যে এই কাউন্টের যে ভ্যালু আছে 0, এই 0টা করে প্লাস করতে থাকবে। কারণ অলরেডি তার কাছে এটার যে লাস্ট যে ভ্যালুটা, সেই ভ্যালুটা সে হোল্ড করে ফেলছে এটার ভিতরে। যার ফলে যখনই নতুন, নতুন ভেরিয়েবল বা প্যারামিটার দিয়ে আমরা কল করতেছি, তার এই যে কাউন্টের নাম্বার 1 করে বাড়তেছে। যতবার ইউজ করব ততবার করে বাড়বে। আবার সেম আমরা একটা ফরমাল রিটার্ন নামে একটা ভেরিয়েবল একটা ফাংশন ক্রিয়েট করতেছি এই ফাংশন দিয়ে। তখন সেও একইভাবে এই কাউন্টের ভেরিয়েবল যেটা যখন আমরা এখানে ক্রিয়েট করলাম, তখন সাথে, সাথে সে 0 ভ্যালু 1 করে দিচ্ছে। 1 করে দেওয়ার পর যখন আমরা তাকে কল করতেছি, সে বারবার মানে 1 এর পরে 2, 2 পরে 3 করতেছে। মানে তার কাছে একটা প্রিভিয়াস রেকর্ড, লাস্ট আপডেটেড রেকর্ডটা হয়ে যাচ্ছে। এই জিনিসটা হচ্ছে ক্লোজার। এটা জাভাস্ক্রিপ্টের একটা ডিফল্ট নেচার। এই বিস্তারিত জিনিসটা আমি যা বললাম সেটা এখানে নোট করে দেওয়া আছে। এরপর আমরা পরে চলে যাব হচ্ছে 11তম কোশ্চেন। সেটা হচ্ছে হোয়াট আর দ্য ডিফারেন্ট ওয়েজ টু ডিফাইন এ ফাংশন ইন জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টে আমরা একটা ফাংশনকে কিভাবে ডিফাইন করতে পারি। একদম প্রথমে যদি দেখি একদম কনভেনশনাল মেথড, সেটা হচ্ছে একটা ফাংশন কি ইউজ করব, তারপর ফাংশনের একটা নাম দিব। সে যদি কোনো প্যারামিটার রিসিভ করতে চায়, তার জন্য একটা ব্র্যাকেটে তার জন্য একটা অ্যাক্সেস রাখবো, তারপর যা রিটার্ন করে দিব। এটা হচ্ছে একটা ওয়ে। দ্বিতীয় হচ্ছে ফাংশন এক্সপ্রেশন, অর্থাৎ এই ফাংশন যে ডিক্লারেশন, এটাকে কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু হিসেবে অ্যাসাইন করা। যেমন আমরা এখানে ফাংশন নামে একটা একটা কি দিয়ে ডিফাইন করি, একটা ফাংশনকে গ্রিড নামে একটা ভেরিয়েবলের ভ্যালু অ্যাসাইন করতেছি। এখন এই গ্রিডটা একটা ফাংশন এক্সপ্রেশন হিসেবে কাজ করে। এরপর অ্যারো ফাংশনকে আমরা মূলত ফাংশন মেইন ফাংশনই, কিন্তু একটু মানে এটার যে কি বলে সিম্বল বা এটার যে ডিফাইন করা যে ওয়ে, এটা একটু পার্থক্য আছে। এরপর আসলে হচ্ছে ফাংশন কনস্ট্রাক্টর। ফাংশন কনস্ট্রাক্টর আমাদের একটা ফাংশন তৈরি করতে সাহায্য করে। এর মাধ্যমে আমরা যে প্যারামিটার গুলো নিতে চাই সেগুলো একটা কমার মাধ্যমে দিই, এবং রিটার্ন যা করতে চাই সেগুলোকে আমরা আলাদা একদম শেষের হিসাবে দিয়ে দিই। তারপর গ্রিড হিসাবে একটা আমরা নতুন ফাংশন পেয়ে যাই। এটা হচ্ছে বিভিন্ন ভাবে ফাংশন ডিফাইন করার ওয়ে। এরপর আমাদের 12তম কোশ্চেন, হোয়াট ইজ হাই অর্ডার ফাংশন। খুব সহজ ভাষায় যদি বলি, হাই অর্ডার ফাংশন হচ্ছে এমন একটা ফাংশন যে আরেকটা ফাংশনকে ডাটা হিসেবে নেয় বা ডাটা হিসেবে ট্রিট করে। এরপর হতে পারে সে ফাংশনটাকে তার আর্গুমেন্ট হিসেবে রিসিভ করতেছে, অথবা সে একটা ফাংশনকে রিটার্ন করতেছে। মানে সে ফাংশনের সাথেই খেলাধুলা করবে। হয় সে আর্গুমেন্ট হিসেবে নিবে, আর নয় নতুন একটা ফাংশন রিটার্ন করবে। যেমন অপারেট একটা ফাংশন, হাই অর্ডার ফাংশন, যে অপারেশন নামে আরেকটা ফাংশনকে সে আর্গুমেন্ট হিসেবে নিচ্ছে। এরপর এই ফাংশনটাকে সে রিটার্ন করতেছে। এটা একটা হাই অর্ডার ফাংশন। আবার দেখা যায় যাচ্ছে ক্রিয়েট মাল্টিপ্লায়ার এমন একটা হাই অর্ডার ফাংশন, যে একটা নির্দিষ্ট ভেরিয়েবল নেওয়ার পরে সে আরেকটা ফাংশনকে রিটার্ন করে দিচ্ছে। এটাই হচ্ছে আমাদের হাই অর্ডার ফাংশন। তো আমরা যদি দেখি যে প্রথম যে ফাংশনটা সেটা কিভাবে কাজ করতেছে। এর জন্য আমরা দুইটা ফাংশন ডিফাইন করছি। একটা হচ্ছে এড করার ফাংশন, একটা মাল্টিপ্লাই করার ফাংশন। অর্থাৎ এর দুইটা ভেরিয়েবল নেবে, যেগুলোকে যোগ করে দিবে অথবা গুণ করে দিবে। এরপর অপারেট একটা ফাংশন, যে ফাংশনটা মূলত হচ্ছে আ আ যোগ করবে না বিয়োগ করবে, এই ফাংশনকে রিটার্ন করবে। যার ফলে আমরা এই অপারেট ফাংশনটাকে যখন আমরা কল ইনভোক করতেছি, তার মধ্যে আমরা দুইটা ভেরিয়েবল দিচ্ছি এবং প্রথমবারের জন্য এড ফাংশনকে দিচ্ছি। তো অপারেট তখন বুঝে গেছে যে আমাকে এড করতে হবে। এড করার জন্য সে কি করতেছে? সে অপারেশন, এই যে এই ফাংশনের মধ্যে সে এড করার ফাংশনকে রিটার্ন করতেছে এবং ভ্যালু হিসেবে 3 এবং 5 দিচ্ছে। যার ফলে সে আউটপুট হিসেবে 8 দিচ্ছে। একইভাবে মাল্টিপ্লাই এর জন্য। আবার এই ফাংশনটা একটা অন্য ধরনের হায়ার ফাংশন, যে মূলত হচ্ছে আ একটা নির্দিষ্ট ভেরিয়েবল নেওয়ার পরে পুরো একটা ফাংশনে রিটার্ন করতেছে। যেমন আমরা প্রথমে যদি দেখি, সে ফ্যাক্টর নামে একটা ভেরিয়েবল নিচ্ছে, যেটা দ্বারা মূলত ডিফাইন করা হচ্ছে যে তাকে যখন অর্ডার করা হবে, সে ওই অপারেশনটাকে কোন ফাংশনের সাথে বা কোন ফ্যাক্টরটার সাথে গুণ করবে। তো প্রথমে তাকে বলা হয়েছে যে ২, মানে যে ২ দ্বারা একটা এই ফাংশন ক্রিয়েট করতে বলছে ডাবল নামে। যার ফলে কি হয়েছে, যখনই তাকে নতুন একটা ভ্যালু দেওয়া হবে সে তাকে দ্বিগুণ করে দিবে। তো এই জিনিসটা এই ফাংশনের মধ্যে দেখানো হয়েছে। এটাই হচ্ছে মূলত হাই অর্ডার ফাংশন। তারপর আমাদের 13 কোয়েশ্চেন হচ্ছে এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ ফাংশন হোস্টিং। আমরা পূর্ববর্তী যখন হোস্টিং এর কোশ্চেনটা সলভ করেছিলাম, তখন আমরা এটা বলেছি যে জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে যখন আমরা কোনো ফাংশনকে ডিক্লেয়ার করি, সেটা হোস্ট হয়ে ব্লকের উপরে চলে আসে। এটা একটা ডিফল্ট নেচার। যে কোনো ফাংশনের ক্ষেত্রে হতে পারে বা যে কোনো ভেরিয়েবল ক্ষেত্রে হতে পারে। হোস্টিং এটা স্বাভাবিক জিনিস। তো এর ফলে কি হয়? এর ফলে আমরা যে কোনো ফাংশনকে তার ডিক্লারেশনের পূর্বেই তাকে ইনভোক করতে পারি। সিম্পল। এই জিনিসটা কিন্তু আবার এরো ফাংশনের ক্ষেত্রে কাজ করে না। তো এরো ফাংশনের ক্ষেত্রে কিন্তু আমাদের হোস্টিংটা হয় না। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। হোস্টিংটা হয় শুধুমাত্র আমাদের ফাংশন কি দিয়ে, যখন আমরা কোনো একটা ফাংশনকে ডিক্লারেশন করি। ক্লিয়ার? আশা করি খুব সহজে সবাই বুঝতে পারছেন। এরপর হচ্ছে আমাদের 14 নাম্বার ফাংশন, হোয়াট ইজ আ পিওর ফাংশন। পিওর ফাংশন হচ্ছে এমন একটা ফাংশন যাকে তার মধ্যবর্তী যে ডাটা, তার সাথেই সে অপারেশন করে বা যা করার করে ডাটাকে রিটার্ন করে। কোন ধরনের আউটার কোন একটা ভ্যালুকে মডিফাই করে না। কিন্তু ইমপিওর ফাংশনটা কি করে? ইমপিওর ফাংশন হচ্ছে তার ফাংশনে যে আর্গুমেন্ট দেওয়া হয় সেটার সাপেক্ষে তার আউটার বা অন্য একটা লেভেলের, অন্য একটা স্কোপের, অন্য একটা ব্লকের একটা ভ্যালুকে সে মডিফাই করে তাকে রিটার্ন করে।
যেমন ইউপিএফ ফাংশনটা প্রথমে যদি বুঝি যে টোটাল নামে একটা ভেরিয়েবল আছে এবং একটা ফাংশন আছে অ্যাড টোটাল। এর কাজ কি? তাকে একটা যে ভ্যালু দেওয়া হবে সেই ভ্যালুকে টোটাল ভ্যালুর সাথে যোগ করে সে টোটালকে রিটার্ন করবে। এই ভ্যালুকে কিন্তু না। মানে এর কাজ হচ্ছে টোটালের ভ্যালু বাড়াইতে হবে। মানে সে নিজে যে ভ্যালুটা রিসিভ করতেছে ফাংশনটা, সে তার উপর কোনো ধরনের রিটার্ন করতেছে না। রিটার্ন করতেছে অন্য একটা জিনিস। অন্যদিকে এই প্রথম যে ফাংশন এটা কি করছে? যে ভ্যালুগুলি পাচ্ছে সেগুলো দিয়ে কোনো একটা অপারেশন করে তাদেরকে রিটার্ন করছে। অন্য কোনো ভেরিয়েবলকে সে হাত দিচ্ছে না। এটাই হচ্ছে পিওর ফাংশন এবং ইমপিওর ফাংশনের মধ্যে পার্থক্য। এরপর হচ্ছে আমাদের 15তম কোশ্চেন, ডিফারেন্স বিটুইন ফাংশন ডিক্লারেশন এন্ড ফাংশন এক্সপ্রেশন। ফাংশন ডিক্লারেশন এবং এক্সপ্রেশনটাও আমরা আগে বুঝিয়ে ফেলছি। তারপরেও এখানে যেহেতু কোশ্চেনটা আছে আমরা এক্সপ্লেইন করার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে যখন আমরা কোনো একটা ফাংশনকে ফাংশন প্রথম এক্সপ্রেশনটা বুঝি। যখন কোনো একটা ফাংশনের ডিক্লারেশনকে আমরা একটা ভেরিয়েবলের ভ্যালু হিসেবে অ্যাসাইন করতেছি, তখন সেটা হচ্ছে ফাংশনের এক্সপ্রেশন। এটা কিন্তু হোস্টিং হওয়ার সময় শুধুমাত্র এই ভেরিয়েবলের যে ডিক্লারেশন সেটা হোস্টিং হয়। পুরো ফাংশন কিন্তু হোস্টিং হয় না। যার ফলে এটাকে আমরা যদি ইনভোক করার চেষ্টা করি পূর্বে, এটা একটা রেফারেন্স এরর দেয়। অন্যদিকে ফাংশন কি দিয়ে যদি কখনো আমরা কোনো একটা ফাংশনকে হুম, ডিক্লেয়ার করি সেটাকে আমরা খুব সহজে যেকোনো জায়গা থেকে হোস্টিং হওয়ার যেকোনো জায়গা থেকে আমরা সেটা অ্যাক্সেস করতে পারি। এই হচ্ছে আমাদের ফাংশন ডিক্লারেশন এবং ফাংশন এক্সপ্রেশনের মধ্যে পার্থক্য। এরপর আমাদের ১৬তম প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ অ্যান ইমিডিয়েটলি ইনভোকড ফাংশন এক্সপ্রেশন? ইফি। ইফি জিনিসটা কি? ইফি জিনিসটা খুব সহজে যদি বুঝি, যখন কোনো একটা ফাংশনকে আমরা আমরা তো আগে বুঝি ফাংশন জিনিসটা। ফাংশন ক্রিয়েট করা হয় যে ফাংশনটাকে আমরা যেকোনো জায়গা থেকে যাতে ইউজ করতে পারি এবং এতে আমাদের যাতে কোডের রিপিটেশন কমে এবং খুব সহজে যাতে আমরা একটা কমপ্লেক্স জিনিসকে সহজে আমরা এক্সপ্লেইন করতে পারি। ইফি একটা ফাংশন, কিন্তু এটার সমস্যাটা কি? এটা হচ্ছে যখনই তাকে ডিক্লেয়ার করা হচ্ছে সাথে, সাথে তাকে ইনভোক করা হচ্ছে। মানে তাকে পরবর্তী সময়ের জন্য বা আলাদা করে একটা মডিউল তৈরি করে রাখা হচ্ছে না। যখনই ডিক্লেয়ার করা হচ্ছে ফাংশনটাকে তার সাথে, সাথেই তারপরে ডিক্লেয়ার করা হচ্ছে। হতে পারে তাকে ভেরিয়েবল দিয়ে অথবা ভেরিয়েবল ছাড়া। যদি ভেরিয়েবল সে রিসিভ করতে চায় তাহলে ভেরিয়েবল দিয়েই, আর যদি রিসিভ করতে না চায় তাহলে ভেরিয়েবল ছাড়া। এটা হচ্ছে ইফি ফাংশনের একটা ফিচারস। এরপর আমাদের যে পরবর্তী কোয়েশ্চেন সেটা হচ্ছে হাউ ডু ইউ ক্রিয়েট অ্যান অবজেক্ট ইন জাভাস্ক্রিপ্ট? জাভাস্ক্রিপ্টে আমরা অবজেক্টটা কিভাবে ক্রিয়েট করি? প্রথমে যদি দেখি একদম একদম কনভেনশনাল যেটা হবে সেটা হচ্ছে অবজেক্ট লিটারাল নোটেশন, অর্থাৎ কার্লি ব্রেসের মধ্যে আমরা কি ভ্যালু পেয়ারের মাধ্যমে প্রপার্টিজ এবং ভ্যালু ডিফাইন করে অবজেক্ট ডিফাইন করি এবং মেথডের জন্য আমরা হচ্ছে ফাংশনকে মেথড হিসেবে ডিফাইন করি কোন একটা কি এর এগেইনস্টে। এরপর হচ্ছে আমাদের ফাংশন কনস্ট্রাক্টর। ফাংশন কনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা ফাংশন ডিফাইন করতে পারি, যেটা এখানে দেখানো হয়েছে। আবার আসে হচ্ছে আমাদের অবজেক্ট ডট ক্রিয়েট। এর মধ্যে প্রথমে আমরা একটা পারসন প্রোটো ডিফাইন করেছি যেখানে একটা মেথড আছে এবং এই প্রোটোটাকে আমরা অবজেক্ট ডট ক্রিয়েট এর মাধ্যমে আমরা হচ্ছে পারসন ফ্রি অবজেক্ট ক্রিয়েট করতেছি। প্রোটোটা কিন্তু কোনো অবজেক্ট না, এটা একটা ভেরিয়েবল। কিন্তু এই পারসন ফ্রিটা হচ্ছে একটা অবজেক্ট। যার ফলে এখানে আমরা ডট নোটেশন দিয়ে নাম, এজ এড করতে পারতেছি। আবার হচ্ছে ক্লাসের মাধ্যমে আমরা ফাংশন ডিফাইন করতে পারি। এটা হচ্ছে ES6 এর একটা ফিচারস। এর জন্য আমাদের ক্লাসের যে নামটা এটা হচ্ছে বড় হাতে থাকতে হয় এবং এটা একটা সাচ হিসেবে কাজ করে। এটা কিন্তু কোনো ধরনের মেমোরিতে রেফারেন্স ক্রিয়েট করে না। বরং এই ক্লাসের সাপেক্ষে তার যে ভেরিয়েবল গুলো দেওয়া দরকার সেগুলো দিয়ে যখন আমরা একটা নতুন ভাবে এটাকে কি বলে নতুন একটা ভেরিয়েবল ক্রিয়েট করার চেষ্টা করতেছি তখন সেই ভেরিয়েবলটা অবজেক্ট হিসেবে কাজ করে এবং সে একটা রেফারেন্স ক্রিয়েট করে। ঠিক আছে? ইনস্ট্যান্স এটা হচ্ছে এই পারসন ক্লাসের ইনস্ট্যান্স হিসেবে যখন আমরা পারসন 4 কে ক্রিয়েট করতেছি তখন সে হচ্ছে একটা অবজেক্ট হিসেবে আসতেছে। এটাকে যদি আমরা কনসোল করি পারসন 4 কে তাহলে আমরা দেখতে পাবো এটা একটা হচ্ছে অবজেক্ট। এরপর আমাদের 18তম কোশ্চেন হচ্ছে কিভাবে আমরা একটা অবজেক্ট থেকে ডাইনামিক্যালি কোনো ডাটাকে রিমুভ করব অথবা এড করব। আমরা জানি যে আমরা কোনো একটা অবজেক্টের ভিতরে যা ডাটা আছে তাকে ডট নোটেশনের মাধ্যমে অথবা স্কয়ার ব্রেসের মাধ্যমে অ্যাক্সেস করতে পারি। তো ডাটা এড করার জন্য আমরা নতুন একটা প্রপার্টিজ নিব, সেখানে আমরা তার ভ্যালু অ্যাসাইন করে দেব, ইজিলি পেয়ে যাবো। অথবা কার্লি ব্রেসের মাধ্যমে যে প্রপার্টিজটা দিতেছে তাকে কোটেশনে দিয়ে ভ্যালু অ্যাসাইন করে দেব। আর ডিলিট করতে চাইলে শুধু সরাসরি নোটেশন করে আমরা ডিলিট কি ইউজ করব, তাহলে আমরা সেই ভ্যালুটাকে অবজেক্টের ভিতরে ডিলিট করে দিতে পারবো। এরপর আমাদের 19তম কোশ্চেন সেটা হচ্ছে যে কোনো একটা অবজেক্টের ভিতরে যে প্রপার্টিজটা আছে কি নাই সেটা আমরা কিভাবে বুঝবো। সবচেয়ে সিম্পল যেটা ওয়ে সেটা হচ্ছে আমরা অপশনাল চেইনিং করব। অপশনাল চেইনিং করে যদি ডাটাটা থাকে তাহলে আমাদেরকে ভ্যালু দিবে, আর না থাকে আনডিফাইন্ড দিবে। সিম্পল হবে। এছাড়া আমরা ডিফাইন করতে পারি হচ্ছে ইন একটা কি মাধ্যমে। আমরা প্রথমে দিব যে কিটা আমরা চেক করতে চাই সে কি ইন অবজেক্টের নাম। দিলে যদি থাকে তাহলে ট্রু দিবে, আর না থাকে ফলস দিবে। এছাড়া হ্যাঁ একটা যেকোনো অবজেক্টের একটা প্রোটোটাইপের ভিতরে বিভিন্ন মেথড থাকে। তার মধ্যে একটা মেথড হচ্ছে হ্যাজ অন প্রপার্টি। এটার ক্ষেত্রে আমরা যে কিটা চেক করতে চাই সে কিটা আমরা দিব, যদি সে থাকে ট্রু দিবে, না থাকে ফলস দিবে। অথবা আমরা কন্ডিশনের মাধ্যমে চেক করতে পারি। যে বলে দিব যে এই নেমটা যদি আনডিফাইন্ড না হয় তাহলে ট্রু দাও। আনডিফাইন্ড না হয় মানে কি সে আছে। আর আনডিফাইন্ড যদি না হয় তাহলে ট্রু দাও, কিন্তু সে যখন থাকবে না তখন তো সে ফলস দিবে। তো ইজিলি আমরা বুঝে যাবো যে ডাটাটা আসলে আছে কি নাই। এরপর আমাদের যে 20তম প্রশ্ন সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য দিস কিওয়ার্ড ইন জাভাস্ক্রিপ্ট? জাভাস্ক্রিপ্টের দিস কিওয়ার্ডটা কি? আসলে দিস কিওয়ার্ডটার যে ফিচার্স এটা আসলে একটা ক্রিটিক্যাল একটা জিনিস। এটা আসলে আমাদের বোঝার জন্য সময় দিতে হয়। কিন্তু ইনিশিয়ালি আমরা বুঝতে পারি না, কারণ দিস দ্বারা এক এক সময় এক এক জায়গায় এক এক জিনিস বোঝায়। প্রথমত যদি দেখি আমরা একটা অবজেক্টের ভিতরে দিস দ্বারা কি বোঝায়,
একটা অবজেক্টের ভিতরে দিস দ্বারা মূলত সেই অবজেক্টকেই বোঝায়। যেমন এখানে আমরা একটা অবজেক্ট ডিফাইন করছি, পার্সন যার নেম আছে হচ্ছে অ্যালাইস। এখন একটা মেথড ডিফাইন করছি যে হ্যালো বা একটা মেসেজ নামের সাথে একটা মেসেজে কনসোল করবে। তো এখানে যখন আমরা দিস ডট নেম দিচ্ছি তখন সে দিসটা মতো পার্সনকে ধরছে, তার পার্সন ডট নেম মানে কি অ্যালাইস, তখন সে অ্যালাইস হিসেবে কনসোল করতেছে। আবার এরো ফাংশনের ক্ষেত্রে যখন আমরা দিস দিব তখন সে কি করবে, তখন সে এরর দিবে, কারণ এরো ফাংশনের ভিতরে দিস কিওয়ার্ডের কাজ করে না। একইভাবে ফাংশন কনস্ট্রাক্টরের ভিতরে যখন আমরা দিস ইউজ করবো, দিসটা তখন সে পার্সনের যে ভ্যালুটা আমরা দিচ্ছি সেই ভ্যালুটাকে সে হোল্ড করছে, বা যে অবজেক্টটা ক্রিয়েট করতেছে সেই অবজেক্টটাকে হোল্ড করছে, অবজেক্টের ভ্যালু হিসেবে সে তখন দিসের ভ্যালুটা দিচ্ছে। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের বিভিন্ন জায়গায় দিস। এছাড়া আরো অনেক ফিচার্স আছে যেগুলো আমরা একটু এক্সপ্লোর করে দেখতে পাবো। বিশেষ করে আমি সবাইকে আহ্বান করবো 20 নম্বর কোশ্চেনটা নিয়ে চ্যাটজিপিটির সাথে একটু ঘাটাঘাটি করার জন্য। এখানে আলোচনা সাপেক্ষে অবজেক্টের উদাহরণ দেওয়া হচ্ছে। এরপর আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট আর দ্য ডিফারেন্ট ওয়েজ টু লুপ সো এন্ড অ্যারেঞ্জ জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টের ভিতরে একটা কিভাবে আমরা লুপ করতে পারি, একদম বেসিক ফর লুপের মাধ্যমে আমরা করতে পারি, যেটার মধ্যে একটা ইনিশিয়াল ভ্যালু থাকে, একটা কন্ডিশন থাকে এবং ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট থাকে। যতক্ষণ পর্যন্ত কন্ডিশন ফুলফিল থাকে ততক্ষণ পর্যন্ত লুপ করে আমরা প্রতিটা আইটেম দেখতে পারি। এরপর হচ্ছে ফর ইচ, ফর ইচের মাধ্যমে আমরা একটা অ্যারের সবগুলো আইটেমকে লুপ করতে পারি। এরপর ফর অফ, ফর অফ এর মাধ্যমে আমরা করতে পারি। ফর অফ এর মধ্যে সেক্ষেত্রে প্রতি যে যে ভ্যালুটা আছে ফ্রুট, সে হচ্ছে প্রতিটা আইটেমকে ইন্ডিকেট করে। এরপরে আমরা যেটা হচ্ছে আমাদের ওয়াইল লুপ এবং ডু ওয়াইল লুপ, এগুলো বেসিক লুপ, এগুলো আমরা জানি। এরপর হচ্ছে আমাদের ম্যাপ, ম্যাপের মাধ্যমেও আমরা হচ্ছে যে কোনো আইটেমকে আমরা লুপ করতে পারি। এছাড়া আরো বেশ কিছু মেথড আছে, যেমন সাম, এভরি, ফর ইন, ফর ইন দ্বারা আমরা একটা অ্যারেকে লুপ করতে পারি। তো এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্টের প্রতিটা আইটেমকে লুপ করার সিস্টেম। এবার আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে ফর অফ এবং ফর ইন এর মধ্যে পার্থক্য। ফর ইন হচ্ছে প্রপার্টিসকে ধরে এবং ফর অফ হচ্ছে ভ্যালুকে ধরে। অর্থাৎ এই অ্যারেকে যদি আমরা ফর অফ লুপ দিয়ে চালাই তাহলে ফ্রুটটা হচ্ছে প্রত্যেকটা ভ্যালুকে ধরবে, অ্যাপল, বানানা, অরেঞ্জ, এভাবে সে আউটপুট দেবে। আবার ফর ইন দিয়ে যদি চালাই সে তখন কি করবে, এর যে প্রপার্টিস আছে, এখন অ্যারে ক্ষেত্রে তো প্রপার্টিস নেই, অবজেক্টের ক্ষেত্রে প্রপার্টিস এবং ভ্যালু থাকে। অ্যারে ক্ষেত্রে সে কি করে, ইন্ডেক্সকে ধরে। অর্থাৎ একে যদি আমরা ফর ইন দিয়ে লুপ চালাই তাহলে সে প্রত্যেকটা ইন্ডেক্সকে ধরবে, 0, 1, 2 এভাবে সে ধরবে, ধরার পরে সে রিটার্ন করবে। এই ফর ইনটা মূলত অবজেক্টের ক্ষেত্রে ইউজ করা হয় বেশি, এবং ফর অফটা মূলত হচ্ছে অ্যারে ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরপর আমাদের যে 23তম কোশ্চেন, সেটা হচ্ছে আমরা অ্যারের ভিতরে কোনো ডাটাকে কিভাবে অ্যাড করবো এবং রিমুভ করবো। অ্যারের ভিতরে শেষে যদি কোনো ডাটা অ্যাড করতে চাই তাহলে পুশ, আর যদি শুরুতে অ্যাড করতে চাই তাহলে আনশিফট, এবং এই ব্র্যাকেটের ফাংশনটা যখন আমরা ইনভোক করবো তখন আমাকে ভ্যালুটা দিতে হবে যে কোনটা অ্যাড করতে চাই। আবার যদি কোনো একটা এলিমেন্টকে রিমুভ করতে যাই একদম শেষ থেকে তাহলে পপ ডট পপ, এবং এটা কিন্তু একটা ভ্যালু রিটার্ন করে, মানে শেষে যে ভ্যালুটা সেটাকে সে রিমুভ করে একটা নতুন ভ্যারিয়েবলে সে অ্যাসাইন করার সুযোগ দেয়। বা শিফট, সে হচ্ছে প্রথম যে ভ্যালুটা সেটাকে রিমুভ করে একটা ভ্যারিয়েবল রিটার্ন করে। আর স্প্লাইস, স্প্লাইসটা হচ্ছে একটা কম্বো প্যাকেজ, এর মাধ্যমে আমরা অ্যাডও করতে পারি, রিপ্লেসও করতে পারি, আবার রিমুভ করতে পারি। এর ফিচার্সটা কি, স্প্লাইস 3টা প্যারামিটার নেয়। একটা হচ্ছে প্রথমে ইন্ডেক্স নেয়, যে কততম ইন্ডেক্সে আমরা অপারেশনটা করব। এরপর হচ্ছে কয়টা আইটেমের উপর অপারেশন করবো, মানে 1 নাম্বার ইন্ডেক্স থেকে কয়টা আইটেমের উপর অপারেশন করবো। যদি আমাদের টার্গেট থাকে যে 1 নাম্বার ইন্ডেক্স থেকে 2টা, তাহলে 1, 2 দুইটার উপর করবে। আর যদি ইন্ডেক্সের উপর আমাদের টার্গেট থাকে কয়টাকে রিমুভ করবো, অপারেশন বলতে এখানে রিমুভ করে দিবে, সে রিমুভ করে দিবে। তো 0 দিয়ে যদি ওই জায়গায় 2 দেয় তাহলে সে 1 থেকে শুরু করে দুইটা আইটেম, 1 এবং 2, এই দুইটা আইটেম রিমুভ করে দিবে। আর যেহেতু 0 তাহলে সে রিমুভ করবে না। সে কি করতে বলছে, এটাকে অ্যাড করতে বলছে। অর্থাৎ 1 নাম্বার ইন্ডেক্সে কোনো আইটেম রিমুভ না করে কিউ অ্যাড করো। অর্থাৎ 1 নাম্বার ইন্ডেক্সটা যদি বানানা হয় সেখানে কোনো আইটেম অ্যাড না করে আমরা কিউ অ্যাড করবো, এবং বানানা পরবর্তীতে আস্তে আস্তে ডান দিকে চাপবে। তো এটাই হচ্ছে স্প্লাইসের মেথডটা। এরপর আমাদের 24 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য পারপোজ অফ ম্যাপ ফাংশন। ম্যাপ ফাংশনের পারপোজটা কি। ম্যাপ ফাংশনের মাধ্যমে কোনো একটা অ্যারের প্রতিটা এলিমেন্টকে আমরা লুপ করতে পারি, কিন্তু ম্যাপ ফাংশনের একটা ফিচার্স হচ্ছে প্রতিটা আইটেমের উপর আমরা যখন লুপ করে কোনো একটা অপারেশন করব, সে প্রতিটা অপারেশনের ভ্যালুটাকে সে একটা আলাদা অ্যারেতে রিটার্ন করে। অর্থাৎ এই অ্যারেটাকে যদি আমরা ম্যাপ দ্বারা লুপ করার পর একটা অপারেশন চালাই যে তাদেরকে দ্বিগুণ করা হবে, তাহলে সে প্রতিটা ইন্ডিভিজুয়াল আইটেমকে রিটার্ন করবে অন্য একটা আইটেমের উপর, অর্থাৎ ডাবল নাম্বারসটা তখন একটা অ্যারে হিসেবে নতুন ভ্যালুকে হোল্ড করবে। এটাই হচ্ছে ম্যাপ ফাংশনের ফিচার্স। এরপর হচ্ছে আমাদের ডিফারেন্স বিটুইন ফিল্টার এন্ড ফাইন্ড। ফিল্টার এবং ফাইন্ডের মধ্যে পার্থক্য কি। ফিল্টার এবং ফাইন্ডের মধ্যে পার্থক্য হচ্ছে এরা দুটোই মূলত প্রতিটা আইটেমকে ধরে লুপ চালায়। তো ফিল্টারটা চালায় হচ্ছে যতক্ষণ পর্যন্ত না প্রতিটা আইটেম শেষ হয় এবং যতগুলো আইটেম এই কন্ডিশনকে ফুলফিল করে সবাইকে সে একটা অ্যারেতে রিটার্ন করে। অন্যদিকে ফাইন্ডটা হচ্ছে যখনই সে কন্ডিশনটা ফুলফিল পাবে সাথে সাথে সে একটা আইটেমকে রিটার্ন করবে, সে কোনো অ্যারেকে রিটার্ন করবে না। আবার বলি, ফিল্টার হচ্ছে যতক্ষণ পর্যন্ত প্রতিটা আইটেম শেষ হবে না, প্রথম কন্ডিশন হচ্ছে প্রতিটা আইটেম সে চেক করবে। এরপর হচ্ছে সে যতগুলো আইটেম পাবে কন্ডিশন ফুলফিল করছে সবাইকে সে ধরে ধরে আলাদা একটা অ্যারেতে রিটার্ন করবে, সিম্পল। আর ফাইনটা হচ্ছে সে চেক করবে, চেক করতে থাকবে, যখনই সে পেয়ে যাবে যে কন্ডিশন ফুলফিল করছে সে, সাথে সাথেই সে ওই আইটেমকে রিটার্ন করে দেবে। আর পরবর্তীতে যদি কন্ডিশন ফুলফিল করা আরো 100 আইটেমও থাকে সেগুলো চেকই করবে না, প্রথম আইটেমটাকে সে রিটার্ন করে দিবে এবং তার অপারেশনকে ক্লোজ করবে। এটাই হচ্ছে আমাদের ফিল্টার এবং ফাইন্ড মেথডের মধ্যে পার্থক্য।
এটা হচ্ছে আমাদের 25 নাম্বার কোশ্চেন। আমার টার্গেট ছিল হচ্ছে এটার মাধ্যমে শেষ করা। তবে এর পরবর্তী যে কোশ্চেন, সেই কোশ্চেনটা এই মেথডের সাথেই একদম সম্পর্কিত। যার ফলে ওটা আমি একটু ডিফাইন করতে যাচ্ছি। সেটা হচ্ছে সাম এবং এভরি মেথডের মধ্যে পার্থক্য কি? এর ভিতরে একটা নতুন ফিচার্স বা নতুন আরো ২ টা মেথড আছে। সেটা হচ্ছে সাম এবং এভরি। এরা হচ্ছে লুপ করে বা প্রতিটা আইটেমকে ধরে লুপ করে এবং কন্ডিশন অনুসারে চেক করে। তবে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে সাম হচ্ছে একটা ফাইন্ড এর মতো। অর্থাৎ সে কোনো একটা অ্যারের মধ্যে লুপ চালাবে এবং কন্ডিশন ফুলফিল করলে সে ওই আইটেমটাকে রিটার্ন করে দিবে। কিন্তু এভরি হচ্ছে ফিল্টারের মতো। প্রতিটা আইটেম ধরে সে লুপ করবে এবং কন্ডিশন চেক করতে থাকবে। এটাই হচ্ছে আমাদের ২৬ তম কোশ্চেন, সাম এবং এভরি মেথডস এর মধ্যে পার্থক্য। এর পরবর্তীতে যে ভিডিওটা আসবে সেখানে আমরা ট্রাই করব হচ্ছে আরো যে কোশ্চেন আছে জাভাস্ক্রিপ্ট এর সেগুলো ডিফাইন করার জন্য। সেগুলোর মধ্যে ডম থাকবে। এছাড়া আরো অনেক জিনিস থাকবে সেটা পরবর্তী ভিডিওতে আমরা ইনশাআল্লাহ দেখতে পাবো। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ।